নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি, স্পেশালি আমাদের এই চ্যানেলে WBCS এর যে নতুন সিলেবাস আছে সেই অনুযায়ী ক্লাস করানো হচ্ছে। তোমাদের যে WBCS এর মেইন সেট GS পেপার 2 রয়েছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, তার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি এবং তার ফুল ফ্লেজেড ক্লাস শুরু হয়ে গেছে এবং তার জন্য যে পেড ব্যাচ সেটাও শুরু হয়ে গেছে। সেটাতে জয়েন করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। তাহলে আমরা এই ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের প্রত্যেকটা টপিক ওয়াইজ কমপ্লিট করাবো আমাদের এই চ্যানেলে। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, না করে রাখলে অবশ্যই করে রেখো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো। আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চর্যাপদ নিয়ে। চর্যাপদের একটা ডেমো নোট তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। তার আগে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে আমরা তৈরি করব পড়াশুনোর পরীক্ষা নোটস ইত্যাদি আমরা আলোচনা করেছি। তাহলে আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে, আমাদের কাছে যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নেই, তাই আমাদের সিলেবাসটা খুব ভালো করে বুঝে নিতে হবে এবং অবশ্যই মার্কস ডিভিশন যেটা বলা রয়েছে 10 নম্বর এবং 15 নম্বর, যেখানে শব্দ সংখ্যা মেনশন করা রয়েছে 150 শব্দ এবং 250 শব্দ, সেটা আমাদের মাথায় রেখে নোটটা তৈরি করতে হবে। আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আগে আমরা লিটারেচার অফ বেঙ্গলটা কমপ্লিট করাবো, কেননা এটা আমাদের একটু নোন জায়গা, অর্থাৎ আমাদের এটা একটু জানা জায়গা, তাই তো? লিটারেচার অফ বেঙ্গলের মধ্যে আমাদের যে সিলেবাসটা আছে সেটা আমরা দেখেছি ওল্ড, মিডল, নিউ ইত্যাদি আমাদের বলা রয়েছে। তো ওল্ডের ক্ষেত্রে আমরা চর্যাপদ আলোচনা করেছি, আর আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিডল নিয়ে। মিডল অর্থাৎ হচ্ছে গিয়ে মধ্য বাংলা, বা আমরা যদি বাংলা সাহিত্য বা ভাষাকে যুগ বিভাগ করে নিই, তাহলে আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মধ্যযুগের মধ্যে আমরা দুভাগে ভাগ করেছিলাম, আদিমধ্য এবং অন্তমধ্য। আদিমধ্যের মধ্যে আমরা সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আশা করি তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে শুনেছো। যদি না শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমরা দেখে নিও। এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা আগে একটু বুঝে নেব। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি, আমাদের সিলেবাসে কিন্তু আলাদা করে চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদি এই বিষয়গুলো উল্লেখ নেই, কিন্তু বাংলা সাহিত্যের যুগ বিভাগের মধ্যে যখন আমরা পড়বো তখন এই বিষয়গুলো আমাদের একটু বুঝে নিতে হবে। এই জন্যই আমি তোমাদের কাছে চলে আসি। তবে আজকে যে শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা আলোচনা করব, সেটার জন্য আমি বারবার করে বলছি যে এই ভিডিওতে তোমাদের একটা কনসেপ্ট দেওয়া হবে, ধারণা দেওয়া হবে, বিষয়টা বোঝানোর চেষ্টা করা হবে। আর এছাড়া আমাদের ক্লাসে যে নোটস বা ইত্যাদি বিভিন্ন বিষয় সাহায্যের জন্য আমাদের কিন্তু পেড ব্যাচটা জয়েন করতে হবে। ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, 50% ডিসকাউন্ট চলছে। একেবারে শুধুমাত্র 500 টাকা পার মান্থ দিয়ে তোমরা কিন্তু ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলটা ক্লাসটা জয়েন করতে পারো। আমাদের একেবারেই লাইভ ক্লাস চলছে, ঠিক আছে? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে চলে আসি। শ্রীকৃষ্ণ কীর্তন শব্দটা আমাদের মাথার মধ্যে আসলেই কৃষ্ণ বিষয়ক বা রাধা বিষয়ক বিষয় আমাদের মাথার মধ্যে আসে। পরবর্তীকালে আমরা দেখব যে বৈষ্ণব রসের যে ধারা, বৈষ্ণব পদাবলীর যে ধারা, সেখানে আমাদের রাধা কৃষ্ণের যে প্রেম ভাব, ভক্তি ভাব বিভিন্ন রসের মাধ্যমে কিভাবে প্রকাশিত হচ্ছে। কিন্তু একেবারে আদিমধ্যযুগের বড়ুচণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণ কীর্তন একেবারেই অন্যরকম। বাংলা সাহিত্যের আদিমধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনের যে আখ্যান ভাগ বা যার কাহিনী ভাগ, সেটি 13টি খণ্ডে বিভক্ত। এই 13টি খণ্ডের মধ্যে বিভিন্ন নাম রয়েছে: জন্মখণ্ড, দানখণ্ড, বংশীখণ্ড, শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রাধা বিরহ বলে 13টি খণ্ড রয়েছে। এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ 3টে চরিত্র, রাধা, কৃষ্ণ এবং বড়াই। এখানে যে কৃষ্ণ চরিত্রটা রয়েছে সেই কৃষ্ণ কিন্তু ভাগবতের কৃষ্ণ বা মহাভারতের কৃষ্ণ নয়, সে যোদ্ধা নয়। এই কৃষ্ণ একেবারে মানবের যে গুণ দোষ সম্বলিত রক্ত মাংসের মানুষ, সেই আমরা কিন্তু রূপটা পাই। এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব। তৎকালীন সমাজে যখন আমরা পরবর্তীকালেও যখন দেখব যে একেবারেই ঈশ্বর সাধনা, দৈবী সাধনার প্রতি মানুষের একটা ঝোঁক দেখা যায়, সেইখানে কৃষ্ণ রাধা এই নরনারীর সম্পর্ক কিভাবে এত সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে, কিংবা কৃষ্ণের মতো দৈব ভাবনার মধ্যে আমরা কিভাবে মানবত্ব আরোপ করছি। এখানে কৃষ্ণ যেন একেবারেই কিশোর এবং সে যেন একেবারেই মানবত্বে পূর্ণ। মানবের যে আশা আকাঙ্ক্ষা, ভোগ কামনা ইত্যাদি রয়েছে, সেটা যেন আমরা দেবের মধ্যে আরোপিত অবস্থায় পাই। যদিও এর যে কাহিনী ভাগ রয়েছে তা অবশ্যই লৌকিক রসে এবং পৌরাণিক রসে সিঞ্চিত। বড়ুচণ্ডী দাস ভাগবত বা বিষ্ণু পুরাণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার সাহায্য নিয়েছেন তার রচনার ক্ষেত্রে, কিন্তু সর্বোপরি তার যে মৌলিকতা সেটা কিন্তু তৎকালীন সমাজের চিত্র ফুটিয়ে তোলে।
আমরা যদি বলি যে তৎকালীন সমাজচিত্র বলতে কি বোঝাচ্ছে, যখন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা হয় মোটামুটি পঞ্চদশ শতাব্দীর কাছাকাছি বা চৈতন্য জন্মের পূর্ববর্তী সময়ে বলে মনে করা হয়, সমালোচকেরা মনে করেন। এই সময় আমরা যদি দেখি তাহলে দেখব যে তুর্কি আক্রমণের পরবর্তীকালে যে নীতিহীনতার, যে ভোগ বাসনাময় একটা জীবনচিত্র চলছিল, একটা নীতিহীনতার পরিবেশ চলছিল, তার পরিবেশের একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাই। তাই আমরা এর মধ্যে একটা আদিরসের ফেনির উচ্ছ্বাস দেখতে পাই এবং অনেক সমালোচক এই শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে অশ্লীলতার দোষে দুষ্ট বলে দাবি করেছেন এবং বহু বৈষ্ণব পদকারেরা শ্রীকৃষ্ণ কীর্তনকে পদসাহিত্যের পবিত্র ভূমি থেকে বাইরে রাখতে চান। যদিও এর মধ্যে অশ্লীলতা কথা বলা হয়েছে, জীবনের ভোগ কামনা ইত্যাদির কথা বলা হয়েছে, এখানে কৃষ্ণ রাধার রূপ যৌবনে মুগ্ধ এক বালক বা কিশোর এবং সে কামনার দ্বারা চালিত, কিন্তু শেষ পর্যন্ত লৌকিক রসে সিঞ্চিত হওয়ায় মানবত্ব আরোপ থাকায় রাধাকৃষ্ণ চরিত্রটি একেবারে জীবন্ত হয়ে উঠেছে। কৃষ্ণ চরিত্র থেকেও এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে চরিত্র সেটা হচ্ছে রাধা চরিত্র। রাধা চরিত্র প্রথমে কৃষ্ণের প্রতি বিরূপ, কিন্তু পরবর্তীকালে রাধা কৃষ্ণের প্রতি ধাবিত হচ্ছে, বংশীখণ্ডে বাঁশি শুনে আকুল হচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে কৃষ্ণ প্রেমে নিমজ্জিতা হচ্ছেন। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বড়াই চরিত্র। এই বড়াই চরিত্র খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ চরিত্র। রাধার সঙ্গিনী, কখনো এই বড়াই একটু বৃদ্ধা এবং কৃষ্ণ এবং রাধার মধ্যেকার মধ্যস্থতার কাজ করেছে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যদি চরিত্র নির্মাণের দিকটা দেখি তাহলে রাধা, কৃষ্ণ এবং বড়াই তিনটি চরিত্রই খুবই অভিনব। এবং এই সবথেকে বড় কথা যে কৃষ্ণের মধ্যে দৈবী সত্তার যে প্রভাব, তার থেকে মানবত্বের যে আরোপ, মানবত্বের দোষ গুণ, রক্তমাংসের মানুষ হয়ে উঠেছেন যে কৃষ্ণ, সেটা কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তনের অন্যতম এক বৈশিষ্ট্য। লৌকিকতা এবং পৌরাণিকতা তার সুসামঞ্জস্যপূর্ণ মিশ্রণ হলো আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন। তোমাদের এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন ধরো বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তনের অবদান আলোচনা করো, বা আদিমধ্য বাংলার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা করো। তার আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্বৎ বল্লভ এবং 1316 বঙ্গাব্দে এটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরের কাকিল্লা গ্রাম থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্বৎ বল্লভ কিন্তু এর পুঁথি আবিষ্কার করেন। ঠিক আছে, তো মোটামুটি আমরা যদি আবিষ্কার, রচনাকাল, আচ্ছা নামকরণ নিয়ে একটু বলে নিই। যদিও পুঁথিটির প্রথমাংশ এবং শেষাংশ খণ্ডিত ছিল, তার ফলে নামকরণ সম্পর্কে এবং রচয়িতা সম্পর্কে একটু দ্বন্দ্ব দেখা যায়, কিন্তু পরবর্তীকালে সমালোচকেরা তা দেখেছেন এবং নির্মাণ করেছেন এবং সম্পাদক বসন্ত রঞ্জন রায় এই শ্রীকৃষ্ণ বিষয়ক, কৃষ্ণকথা বিষয়ক এই কাব্যকে বা এই পুঁথিকে শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ করেন। ঠিক আছে, তাহলে আশা করি কিছু তথ্য তোমাদের দিতে পারলাম শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে। একটু একেবারেই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা টপিক আমি আলোচনা করে দেব, যাতে তোমাদের বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা হয় এবং বেসিক একটু আইডিয়া হয়। এবং এ সম্পর্কে যে যে বই পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য আমি বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, তোমরা যে কোনো দুটো বই পড়তে পারো। একটা হচ্ছে কি অসিত বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, তার মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে, বা ভূদেব চৌধুরীর বইটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, এবার আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে 10 নম্বর এবং 15 নম্বরে যেহেতু প্রশ্ন থাকে, তাই জন্য আমাদের খুব বড় কিন্তু নোটটা তৈরি হবে না। 150 শব্দ এবং 250 শব্দের মধ্যে আমাদের নোটটা তৈরি করতে হবে। তো সেখানে তোমরা অবশ্যই ফ্লো চার্ট, ডায়াগ্রাম ইত্যাদি ব্যবহার করতে পারো, রেখাচিত্রের ব্যবহার করতে পারো এবং তার মধ্যে দিয়ে তোমাদের পয়েন্ট করে করে তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে মোটামুটি আবিষ্কার, রচনাকাল, রচয়িতা, সাহিত্য মূল্য ইত্যাদি কিন্তু আসতে পারে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমাদের পেইড ব্যাচ জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো। এরকম প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা আমরা করব ছোট ছোটোভাবে, যাতে তোমাদের বিষয় সম্পর্কে একটু আইডিয়া হয় এবং যে সিলেবাসের যে নতুন ধাপটা আছে তোমরা সুন্দর করে পেরোতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।